চাটুজ্জের রকে আমি, টেনিদার, হাবুল সেন বসে মোড়ের বুড়ো হিন্দুস্থানির কাছ থেকে কিনে আনা 3টে ভুট্টা পোড়া খুব তরিবত করে খাচ্ছিল। হঠাৎ কোত্থেকে লাফাতে লাফাতে ক্যাবলা এসে হাজির। দিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস, মেরেছি একটাকে। কচর কচর করে ভুট্টার দানা চিবোতে চিবোতে টেনিদা বললে, হঠাৎ এত লম্ফজম্ফ যে? কি মেরেছিস? মাছি না ছাড়পোকা? একটা মস্ত কাঁকড়া বিছে দেওয়ালের ফুটো থেকে বেরিয়ে দিব্যি ল্যাচ তুলে আমাদের ছেদিলালকে কামড়াতে যাচ্ছিল। ছেদিলাল আপন মনে গান গাইতে গাইতে গরু দোয়াচ্ছে, কিচ্ছু টের পায়নি। আমি দেখেই একটা ইঁট তুলে ঝাঁ করে মেরে দিল। ব্যাস, ঠান্ডা। টেনিদা মুখটাকে কুঁচো চিংড়ির মতো সরু আর বিচ্ছিরি করে বললে, ফু। ফু মানে? ক্যাবলা চটে গেল। কাঁকড়া বিছের সঙ্গে চালাকি নাকি? একবার কামড়ালেই বুঝতে পারবে। কাঁকড়া বিছের সঙ্গে চালাকি কে করতে যাচ্ছে? কিন্তু কলকাতায় কাঁকড়া বিছে? রাম রাম, ওরা তো ডেও পিঁপড়ের বর্দা ছাড়া কিছু নয়। আসল কাঁকড়া বিছের কথা জানতে চাস তো আমার পচা মামার গল্প শুনতে হবে। গল্পের আরম্ভে ক্যাবলা তড়াক করে রকে উঠে বসল। হাবুল বললে, পচা মামা? এই নামটা এইবারে যেন নতুন শুনতে আইছি। কাল শুনবি আরো। এখনই হয়েছে কি? ভুট্টার দানাগুলো শেষ করে টেনিদা এবার সবটা বেশ করে চেটে নি। আর যত শুনবি ততই চমকে যাবি। আমি একবার মাথাটা চুলকে নিয়ে বললুম, একটা কথা জিজ্ঞেস করবো টেনিদা? ভুট্টার গোঁচটা ছুঁড়ে ফেলে দিয়ে টেনিদা মোটা গলায় বললে, ইয়েস, পারমিশন দিচ্ছি। তোমার কটি মামা আছে সব শুদ্ধ? টেনিদা বললে, 555, মানে 555 জন। আমি কাকের মতো হাঁ করে বসে রইল। ক্যাবলা একটা খাবি খেলো আর হাবুল সেন ঠুকরে উঠল, খাইছে। ইউ শার্ট আপ হাবলা, চিল্লাসনি। মামা কিরকম জানিস? ঠিক রেকারিং ডেসিমালের মতো, মানে শেষ নেই। মনে কর, মার পিস্তুতো ভাইয়ের বড় শালার মেজো ভাইরা, তাকে কি বলে ডাকবো? আমরা এক বাক্যে বললুম, মামা। কিংবা মনে কর, আমার কাকিমার মাস্তুতো বোনের খুড়তুতো ভাইয়ের, ক্যাবলা বললে থাক, আর বলতে হবে না, মানে মামা, বিশ্বময় মামা। রাইট, পচা মামা সেই বিশ্বময় মামার একজন। আমি অধৈর্য হয়ে বললুম, সে তো হলো, কিন্তু কাঁকড়া বিছে? টেনিদা দাঁত খিচিয়ে বললে, দাঁড়া না ঘোড়ার ডিম, আগে সব জিনিসটা ক্লিয়ার করে নিতে হবে না? কুরু বকের মতো বেশি বক বক করবি তো তোর কানের ওপর এক্ষুনি একটা কাঁকড়া বিছে ছেড়ে দেবো। হাবুল বললে, ছাইড়া দাও, পেয়ালার কথা ছাইড়া দাও। ওইটা একটা দুগ্ধপোষ্যই শিশু। কি আমার ঠাকুরদা এলেন রে? আমি হাবুলকে ভেঙচি কাটল। টেনিদা আমার মাথায় টকাং করে একটা টোকা মেরে বললে, ইউ স্টপ নাও, নো ঝগড়া। তাহলে 2 থাপ্পড় দিয়ে দুটোকেই তাড়িয়ে দেবো এখান থেকে। এখন পচা মামার গল্প শুনে যা, খবরদার ডিস্টার্ব করবি নে। আমরা এক বাক্যে বললুম, না না। পচা মামা, বুঝলি? একটা গলা খাকারি দিয়ে টেনিদা শুরু করল। স্কুলে 7বার ম্যাট্রিক পরীক্ষায় ফেল করেছিল। 8বারের বার টেস্টেও যখন অ্যালাউ হতে পারলো না, তখন দাদু, মানে পচা মামার বাবা, তাকে পেল্লায় একটা চড় মেরে বলল, নিকালো আমার বাড়ি থেকে, হতভাগা মুখ্য, কুপুত্তুর, বোম্বেটে, অকাল কুষ্মান্ডু কোথাকার। একসঙ্গে 4-4টে ওই রকম জবরদস্ত গাল, আর গালের ওপর অমনি একখানা, কি বলে, জাড্ডাপহ চাঁটি। আমি জিজ্ঞাসা করলুম, জাড্ডাপহ মানে কি? আমি কোত্থেকে জানবো? শুনতে বেশ জাঁদরেল লাগে, তাই বললুম। ক্যাবলা বলতে গেল, জ্যাড্ডাপহ অর্থাৎ কিনা যা জড়তা, অপহরণ। চুপ কর ক্যাবলা। টেনিদা খেঁকিয়ে উঠল, তুই আর পণ্ডিতের মতো টিকটিক করিস নে। ফের যদি বিদ্যে ফলাবি, আমি আর গল্প বলবোই না।
মুখে বল্টু এঁটে বসে থাকবো? আমি ব্যস্ত হয়ে বললুম, না না, আমরা আর কথা বলবো না, গল্পটাই চলুক। টেনিদা আবার শুরু করল। সেই জ্যাড্ডাপহ চাঁটিতে পচা মামার মন উদাস হল। ম্যাট্রিক পরীক্ষার নিকুচি করেছে, এমন অপমান সহ্য করা যায়? পচা মামা সেই রাতেই দেশান্তরী হল। মানে বিদেশে আর যাবে কোথায়, তখনও পাকিস্তান হয়নি। সোজা দার্জিলিং মেলে উঠে পড়ল, নামলো গিয়ে শিলিগুড়িতে। সেখান থেকে হাঁটতে হাঁটতে পাহাড় জঙ্গল ভেঙে বাংলাদেশের চৌহদ্দি পেরিয়ে একেবারে চলে গেল ভুটানে। ইচ্ছে ছিল তিব্বতে গিয়ে অতীশ দীপঙ্কর হবে, কিন্তু একে বেজায় শীত, তাই ভুটান তখন লালে লাল। লালে লাল? ক্যাবলা জিজ্ঞেস করলো, ভুটানিরা খুব দোল খেলে বুঝি? তোর মুন্ডু, লেবু লেবু, কমলা লেবু। ভুটানি কমলা বিখ্যাত, জানিস তো? আর পাহাড় আলো করে সব বাগান, তাতে হাজারে হাজারে ফল পেকে টুকটুক করে ঝরে পড়ছে গাছতলায়। যত খুশি কুড়িয়ে খাও, কেউ কিচ্ছুটি বলবে না। এমনকি এদিক ওদিক তাকিয়ে দু চারটে ছিঁড়ে নিতে পারো, কে আর অত লক্ষ্য করতে যাচ্ছে। মোদ্দা ওই কমলা লেবুর টানেই পচা মামা ভুটানে আটকে গেল। যেখানে সেখানে পড়ে থাকে আর পেট ভর্তি লেবু খায়। দেখতে দেখতে পচা মামার ছিবড়ে বাদুরচোষা চেহারাই পাল্টে গেল একদম। দাদু কিপটে লোক, তার বাড়িতে পুঁই ডাঁটা চচ্চড়ি, কড়াইয়ের ডাল আর খোলসে মাছের ঝাল খেয়ে পচা মামার বুদ্ধি টুদ্ধিতে মরচে পড়ে গিয়েছিল, কিন্তু কমলা লেবুর রসে হঠাৎ সেগুলো চাঙ্গা হয়ে ওঠে। ওদিকে সবচাইতে বড় বাগানের মালিক হলো পেম্বাদর্জি শিরিন। নামটা কি বলে একটু হলেও লোকটি বেশ ভালো মানুষ। গোলগাল চেহারা, গায়ে ওদের সেই কালো আলখাল্লা, মাথায় কাঁচা পাকা চুলের লম্বা বিনুনি, মুখ ৫-৭ গাছা দাড়ি, সবসময় মিঠে মিঠে হাসি, আর রাত দিন চমড়ি গাইয়ের জমাট দুধের টুকরো চুষছে। পচা মামা তাকে গিয়ে মস্ত একটা সেলাম ঠুকে বললে, শিরিং সাহেব, আমি একজন বিদেশি। শিরিং হেসে বললে, সে জানি, আজ ১৫ দিন ধরে তুমি আমার বাগানে লেবু খেয়ে আধা ষাট করছো, কিন্তু আমরা অতিথি বৎসল বলে তোমায় কিছু বলিনি। ভুটিয়া হলে আমার এই কুকরি দিয়ে মুন্ডুটি কচাত করে কেটে নিত। শুনে পচা মামার রক্ত জল হয়ে গেল। বললে, সাহেব, আমি খুব হাংরি বলেই। শিরিং চমড়ি গাইয়ের দুধের টুকরো মুখে পুরে বললে, ঠিক আছে, আমি কিছু মাইন্ড করি, ওই তো তোমার বাঙালির পেট, কি বা তুমি খেতে পারো? এখন বলো কি চাও? শিরিং সাহেব, পচা মামা হাত কচলাতে কচলাতে বললে, শুধু কমলা লেবু চালান দিয়ে কি বা লাভ হয় আপনার? কম কি, লাখখানেক? আগে ওই লাখ টাকা যদি ৫ লাখ হয়। শুনে শিরিং সাহেব নড়ে বসল। তা কি করে হতে পারে? আপনি অরেঞ্জ স্কোয়াশ, অর্থাৎ বোতল ভর্তি করে কমলা লেবুর রস বিক্রি করুন, তাতে লাভ অনেক বেশি হবে। শিরিং হাসল। এ আর নতুন কথা কি? এই তো মাইল ৫ দূরে ডিক্রুজ বলে এক সাহেব একটা কারখানা করেছে। সে তো জুত করতে পারছে না, বাজারে দারুণ কম্পিটিশন। কলকাতা ও মুম্বাইতে অনেক বড় কোম্পানি, আমরা সুবিধে করতে পারবো না। পচা মামা আবার একটা লম্বা সেলাম ঠুকল। যদি এমন অরেঞ্জ স্কোয়াশ তৈরি করতে পারি যা স্বাদে গন্ধে যাকে বলে অতুলনীয়, মানে যা খেলে লোকে আর ভুলতে পারে না, একবার খেলে বারবার খেতে চায়। সে জিনিস তৈরি করবে কি তুমি? চেষ্টা করে দেখতে পারি। তুমি কি কেমিস্ট? আমি এমএসসি। পচা মামা চাল মারল, বুঝতেই পারছিস, কিন্তু বিদেশ ভুঁইয়ে এক আধটু ওসব করতেই হয়, নইলে কাজ চলে না। পচা মামা ভাবলে, হুম, বাঙালির ব্রেন, একটা কিছু করে ফেলবই। শিরিং খানিকক্ষণ গম্ভীর হয়ে কি ভাবল, তারপর বললে, বেশ, চেষ্টা করে দেখো। কিন্তু দিন 15 সময় দিতে হবে। 15 দিন কেন?
শিরিন উৎসাহ দিয়ে বললে। 1 মাস সময় দিচ্ছি, তুমি আমার আউট হাউসে থাকো, এক্সপেরিমেন্টের জন্য যা যা চাও সব দেব। যদি সাকসেসফুল হতে পারো তোমাকে কারখানার চিফ কেমিস্ট করে দেবো, আর মাসে 2,000 টাকা করে মাইনে। পচা মামা এসে শিরিন সাহেবের আউট হাউসে উঠল। সে কি রাজকীয় আয়োজন! এমন বুদিয়াটা বিছানায় পচা মামাদের কেউ 7 জন্মে শোয়নি। দুবেলা অমন ভালো ভালো খাবার খেতে লাগলো যে দিন 3 দিনের পর একবার করে পেটের অসুখে ভুগতে লাগলো। আর সেই সঙ্গে চললো তার এক্সপেরিমেন্ট। কখনো কমলা লেবুর রসে আদা মেশাচ্ছে, কখনো মধু, কখনো চায়ের লিকার, কখনো ঝোলা গুড়, কখনো বা 1 আধ শিশি হোমিওপ্যাথিক ওষুধও ঢেলে দিচ্ছে। মানে প্রাণে যা চায় আর খেয়ে খেয়ে দেখছে। কোনোদিন বা 1 চামচে খেয়েই বমি করে ফেললো, কোনোদিন মুখে দিতে না দিতেই তিড়িং তিড়িং করে লাফিয়ে উঠল, কোনোদিন নেহাত মন্দ লাগলো না, আর কোনোদিন মুখ এমন টকে গেল যে ঝাড়া 48 ঘন্টা কিছু আর দাঁতে কাটতে পারে না। এদিকে 1 মাস যায় যায়, শিরিন সাহেব মাঝে মাঝে খবর নেয়। কদ্দূর হলো? পচা মামা বুঝতে পারল এবারে পরশ্বৈপদী রাজভোগ আর বেশি দিন চলবে না। 1 মাসের ভেতর কিছু না করতে পারলে এই খাওয়ার সুখ সুদে আসলে আদায় করে নেবে। পিটিয়ে তক্তা তো করে দেবেই, চাই কি কচাং করে মুন্ডটিও কেটে নিতে পারে। পচা মামা রাত জেগে ভগবানের কাছে প্রার্থনা করে আর এক্সপেরিমেন্ট চালায়। তারপর একদিন মধু, আদা, হোমিওপ্যাথিক ওষুধ আর পিঁপড়ের ডিম মিশিয়ে যেই এক্সপেরিমেন্ট করেছে, ওহ কি বলবো তোদের! কি তার স্বাদ, কি সুতার! 1 চামচ খেয়ে মনে হলো যেন পোলাও, পায়েস, ছানার ডালনা, আলু কাবলি, বেলের মোরব্বা, দরবেশ, রাবড়ি, মানে যত ভালো ভালো খাবার জিনিস রয়েছে সব যেন কে একসঙ্গে তার মুখে পুরে দিল। এমন অপূর্ব, এমন আশ্চর্য অরেঞ্জ স্কোয়াশ পৃথিবীতে কেউ কখনো খায়নি। পচা মামা তখনই গিয়ে শিরিন সাহেবকে সেলাম ঠুকল, বললে, আমি রেডি। এক্সপেরিমেন্ট সাকসেসফুল? শিরিন সাহেব খুশি হয়ে বললে, বেশ, তাহলে কালকে আমি ও আমার স্ত্রী, আমার ছেলে, আমার ম্যানেজার আর আমরা 3 জন বন্ধু আমরা তোমার অরেঞ্জ স্কোয়ার্স খেয়ে দেখব। যদি ভালো লাগে কালই কলকাতায় মেশিনের অর্ডার দেবো, আর তুমি হবে আমার কারখানার চিফ কেমিস্ট, মাসে 2,000 টাকা মাইনে। কেল্লা ফতে! পচা মামা নাচতে নাচতে চলে এল। সারা রাত ধরে স্বপ্ন দেখলো সে একটা মস্ত মোটর গাড়ি চেপে রাস্তা দিয়ে যাচ্ছে, আর দুধারে লোক তাকে সেলাম ঠুকছে। কিন্তু বরাত কি আর অত সহজেই খোলে রে? তাহলে কি আর আজ পচা মামাকে লুঙ্গি আর গেঞ্জি পরে গায়ে মুদিখানার দোকান করতে হয়, না পেঁয়াজ আর মসুরির ডালের ওজন নিয়ে খদ্দেরের সঙ্গে ঝগড়া করতে হয়? ছ্যা ছ্যা, যা হলো তা বলি। পচা মামা বুঝতে পেরেছি নিশ্চয়ই পিঁপড়ের ডিমের গুণেই তার তৈরি অরেঞ্জ স্কোয়াশ তখন স্বর্গের সুধা হয়ে উঠেছে। প্রাণ খুলে সে 8 বোতল সুধা তৈরি করল, তারপর নিশ্চিন্তে ঘুমোতে গেল। আর ঘুমিয়ে ঘুমিয়ে কি সুখের স্বপ্ন যে দেখলো সে তো আগেই বলেছি। পরের দিন শিরিন সাহেব তো দলবল নিয়ে পচা মামার এক্সপেরিমেন্ট চাকতে বসেছে। সবটা মিলে বেশ একটা চমৎকার মৎসবের আবহাওয়া। মস্ত টেবিলে দামি টেবিল ক্লথ পেতে দেওয়া হয়েছে, ফুলদানিতে ফুল সাজানো হয়েছে, গ্রামোফোনে নাচের রেকর্ড বাজছে, আর 7 জনের সামনে 7টি রূপোর গ্লাস চকচক করছে। পচা মামা আহ্লাদে আহ্লাদে মুখ করে গেলাসে তার এক্সপেরিমেন্ট ঢেলে দিল। প্রথমে শিরিন সাহেব একটা চুমুক দিল, তারপরেই আর সবাই। তোদের বলবো কি, তখনই যেন বিপর্যয় ব্যাপারটা ঘটে গেল। প্রথমেই আক করে শিরিন সাহেব চেয়ার শুদ্ধ উল্টে পড়ে গেল। শিরিন সাহেবের গিন্নি টেবিলে বমি করে ফেলল। তাদের ছেলে আই করে একটা আওয়াজ তুলে সেই যে ঘর থেকে দৌড় লাগালো, পাক্কা 3 মাইল গিয়ে তারপরে বোধহয় সে থামলো। ম্যানেজার হাত পা ছুঁড়ে পাগলের মতো নাচতে লাগলো। একজন অতিথি আর একজনকে জড়িয়ে ধরে ঘরের মেঝে কুস্তি লড়তে লাগলো। আর 3 নম্বর অতিথি হঠাৎ তেড়ে গিয়ে শিরিন সাহেবের কুকুরটার লেজে ঘ্যাঁক করে কামড়ে দিল। পচা মামা বুঝতে পারলো গতিক সুবিধের নয়।
তার সুধা যেমনই হোক খেয়ে এদের আরাম লাগেনি। আর মনে পড়ল শিরিন সাহেবের কুকরিটাও নেহাত চালাকি নয়। কাজেই থাকিতে চরণ মরণে কি ভয়, নিমেষে যোজন ভরসা। পচা মামা দে দৌড়, সারা দিন দৌড়ল। তারপর সন্ধেবেলা এক গভীর বনের ভেতর একটা ভাঙা মন্দিরে বসে হাঁপাতে লাগলো। ভাবলো খুব বেঁচে গেছি এ যাত্রা। ওদিকে ঘন্টা তিনেক বাদে মাথা ফাতা একটু ঠান্ডা হলে শিরিন সাহেব হাঁক ছাড়ল। কোথায় সেই জোচ্চোর কেমিস্ট? বিষ খাইয়ে আমাদের মেরে ফেলবার জোগাড় করেছিল। শিগগিরই তার কান ধরে টেনে নিয়ে আয় এখানে। আমি নিজের হাতে তার মুন্ডু কাটবো। তক্ষুনি লোক ছুটল চারদিকে। ওদিকে পচা মামা মন্দিরে বসে ভাবতে লাগলো ব্যাপারটা কি হলো। সে নিজে বারবার তার আবিষ্কার চেখে দেখেছে, কি তার স্বাদ, কি তার গন্ধ। রাতারাতি অমন করে সব বদলে গেল কি করে? হয়েছিল কি জানিস? পচা মামার বাবুর্চিটা ছিল ভীষণ লোভী। সে এক ফাঁকে একটা বোতল থেকে একটু খেয়ে এমন মজে গেছে যে চুপি চুপি 8টা বোতলই সাফ করে ফেলেছে। তারপরেই তার খেয়াল হয়েছে সকালে তো শিরিন সাহেব তার গর্দান নেবে। তখন করেছে কি, পচা মামার এক্সপেরিমেন্টের টেবিলে যা ছিল, মানে লেবুর রস, চাল ধোয়া জল, টিংচার আয়োডিন, এক শিশি লাল কালি, খানিক ঝোলা গুড় আর বেশি কিছু গদের আঠা ঢেলে 8টি বোতল আবার তৈরি করে রেখেছে। আর তা খেয়েই পচা মামা আর কিছু বুঝতে পারছে না। সামনে সেই ভাঙা মন্দিরটার ভেতরে বসে মশার কামড় খাচ্ছে, ভয়ে আর শীতে ঠক ঠক করে কাঁপছে। ভাবছে রাত্রিটা কোনো মতে কাটলে হয়। তারপর আবার এক দৌড়। মাইল 10 পেরোতে পারলেই ভুটান বর্ডার ছাড়িয়ে লঙ্কাপাড়া চা বাগান। তখন আর তাকে কে পায়? পচা মামা যেখানে বসে আছে তার দুপাশে ভাঙা মেঝেতে বিস্তর ফুটো ফাটা। সেই ফুটো দিয়ে ধীরে ধীরে কয়েকটি প্রাণী মুখ বের করল। কালো কটকটে তাদের রং, লম্বা লম্বা লেজের আগা বড়শির মতো বাঁকানো, চোখে সন্ধানী দৃষ্টি। শীতের দিন, ভালো খাওয়া দাওয়া জোটে না, পেটে বেশ খিদে ছিল তাদের। ওদিকে পচা মামার কোটের পকেট থেকে কেক, ডিম ভাজা এসবের বেশ মনোরম গন্ধ বেরোচ্ছে। পালাবার সময় পচা মামা টেবিল থেকে যা পেরেছে 2 পকেটে বোঝাই করে নিয়েছিল। বুঝেছিল পরে এসব কাজে লাগবে। সুরসুর করে দুদিকের পকেটে তারা একে একে ঢুকে পড়ল। খাবারের ধ্বংসাবশেষ কিছু ছিল, তাই খেতে লাগলো এক মনে। পচা মামা উদাস হয়ে বসেছিল। এসব ব্যাপার কিছুই সে টের পেল না। হঠাৎ তার মুখের ওপর টর্চের আলো, আর সঙ্গে সঙ্গে ভুটিয়া ভাষায় কে যেন বললে, এই যে পাওয়া গেছে। আর একজন বললে, এবার কান ধরে টানতে টানতে নিয়ে চল, সকালে শিরিন সাহেব ওর মুন্ডু কাটবে। পচা মামার রক্ত জল হয়ে গেল। সামনে দৈত্যের মতো জোয়ান 2 ভুটিয়া, কোমরে চকচকে কুকরির খাপ। অন্ধকারেও পচা মামা দেখল তার মুখের ওপর টর্চ ফেলে ঝকঝকে দাঁতে হাসতে হাসতে তারা তারই দিকে এগিয়ে আসছে। পচা মামা দাঁড়িয়ে পড়ল। পালাবার পথ বন্ধ। তবু মরিয়া হয়ে ভাঙা গলায় চেঁচিয়ে উঠল, সাবধান, এগিও না, আমার 2 পকেটেই রিভলভার আছে। হা হা, রিভলভার! 2 মূর্তি ঝাঁপিয়ে পড়ল পচা মামার ওপর। পচা মামা কিছু বলার আগেই দুজনের দুটো হাত তাকে জাপটে ধরল, আর দুটো বাঁ হাত তার 2 পকেটে রিভলভার খুঁজতে লাগলো। আর তক্ষুনি 2 জোয়ানের গগনভেদী আর্তনাদ। আ! পচা মামাকে ছেড়ে দিয়ে তারা সোজা মেঝের ওপর গড়াতে লাগলো। ওরে বাপরে, মেরে ফেলেছে রে, গেলুম গেলুম। ঠিক তখন বনের ভিতর দিয়ে পূর্ণিমার চাঁদের আলো পড়ল। সেই আলোয় পচা মামা দেখল দুজনের হাতেই একজোড়া করে কালো কদাকার পাহাড়ি কাঁকড়া বিছে লটকে আছে। আর নিজের পকেটের ভেতর সমানে আওয়াজ হচ্ছে, খর খর। উড়ি দাদা! পচা মামা এক টানে গায়ের কোটটা ছুঁড়ে ফেলে দিল। তারপর ওদের পড়ে থাকা টর্চটা কুড়িয়ে নিয়ে দৌড় দৌড় রাম দৌড়। সকালের জন্য অপেক্ষা করতে হলো না। একটা চিতাবাঘের পিঠের ওপর হাই জাম্প দিয়ে, একটা পাইথনের ল্যাজ মারিয়ে
ডজন খানেক শেয়ালকে আঁতকে দিয়ে রাত 9টার সময় যখন লঙ্কাপাড়া চা বাগানে এসে আছাড় খেয়ে পড়ল, তখন তার মুখ দিয়ে গাঁজলা উঠছে। বুঝলি ক্যাবলা, এই হলো আসল পাহাড়ি কাঁকড়া বিচের গল্প। দুটো অমন বাঘা জোয়ানকে ধাঁ করে শুইয়ে দিল। তোর কলকাতার কাঁকড়া বিচে ওদের কিছু করতে পারতো না। রাম ও রাম। টেনিদা থামল। ক্যাবলা মাথা চুলকোতে লাগলো। হাবুল বললে, একটা কথা জিগাইমু টেনিদা। টেনিদা হাবুলের কথা নকল করে বললে, হ, জিগাও। কাঁকড়া বিছায় কেক বিস্কুট ডিম ভাজা খায়? এ তো আর তোর কলকাতাইয়া নয়, পাহাড়ি কাঁকড়া বিছে। ওদের মেজাজি আলাদা। আমার কথা বিশ্বাস না হয় পচা মামাকে জিজ্ঞেস কর। তেনারে পামু কই? টেনিদা বললে, ঢ্যাধেড়ে কালীকেষ্টপুরে। আমি জানতে চাইলুম, সে কোথায়? টেনিদা বললে, খুব সোজা রাস্তা। প্রথমে আমতা চলে যাবি, সেখান থেকে 10 মাইল দামোদরে সাঁতার কাটবি। তারপর ডাঙায় উঠে 40 মাইল 75 গজ 11.5 ইঞ্চি হাঁটলেই ঢ্যাধেড়ে কালীকেষ্টপুরে পৌঁছে যাবে। আচ্ছা, তোরা তাহলে সেখানে রওনা হয়ে যা। আমি একবার পিসিমার বাড়িতে চললুম। টাটা। বলেই হাত নেড়ে লাফিয়ে পড়ল রক থেকে। ধাঁ করে হাওয়া হয়ে গেল।